ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা সপ্তম শ্রেণীর 20 নম্বর আর 21 নম্বর অধ্যায় চতুর্ভুজের বিভিন্ন শ্রেণীবিভাগ আর চতুর্ভুজ অঙ্কন ওইটার উপরে আজকের আলোচনা করব। তাহলে ফার্স্টে 20 নম্বর অধ্যায়ে চতুর্ভুজের শ্রেণীবিভাগটা বলি। ফার্স্টে কি বললাম? 20 নম্বর অধ্যায়ে চতুর্ভুজের শ্রেণী বিভাগ। এই চতুর্ভুজের শ্রেণী বিভাগে ফার্স্টে আমরা চারটে বাহু 1 2 3 4টে নিলাম আর 1 2 3 4টে নিলাম। এই চারটি বাহু দ্বারা যে ক্ষেত্রটা সীমাবদ্ধ হলো ওটাই চতুর্ভুজ। তবে এই চতুর্ভুজের আর একটা নামকরণ করা যায়, সেটা হচ্ছে বহুভুজ। তার মানে এই বহুভুজের ভিতরে ত্রিভুজও পড়ে, চতুর্ভুজ পড়ে, পঞ্চভুজ পড়ে, ষড়ভুজ পড়ে। পঞ্চভুজ ষড়ভুজ সবই পড়বে। এই এটা 1 2 3 4 5 6 7 সপ্তভুজ বা ষড়ভুজ সবই পড়বে। তাহলে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্র, সেটা বহুভুজের একটা নির্দিষ্ট নামকরণ চতুর্ভুজ। এইখানে কিন্তু চারটি বাহু এই জায়গাটা সীমাবদ্ধ হলো না, তাই এটা চতুর্ভুজ হবে না। ক্লিয়ার? কাল্পনিক চতুর্ভুজ হতে পারে। কাল্পনিক চতুর্ভুজ মানে আমি শূন্য জায়গায় কোনো চারটে বিন্দু ইমাজিন করলাম, চারটি বিন্দু, সেই চারটে বিন্দু যোগ করেও চতুর্ভুজ হয়। আবার মনে করো এই তলে একটা বিন্দু, পাশে মনে করো আর একটা দেয়ালে এরকম আর একটা বোর্ড আছে, সেই বোর্ডে আর একটা বিন্দু। এইভাবে চারটে দেয়ালে চারটে যদি বোর্ড থাকে, সেই চারটে বিন্দু যদি যোগ করা হয় তাহলে দেখতে একটা চতুর্ভুজের মতো হবে। তবে ওই ধরনের চতুর্ভুজগুলো একটা নির্দিষ্ট সমতলিক আকার হচ্ছে না। নির্দিষ্ট সমতলিক আকার হতে গেলে, এই যেমন এক্সাম্পলটা, এটাই সমতলিক ক্ষেত্র। তাহলে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্র চতুর্ভুজ। এবারে এই চতুর্ভুজ যদি আমরা শ্রেণী বিভাগ করি, তো দেখো শ্রেণী বিভাগ করলে এরকম একটা চতুর্ভুজ আমরা পাবো, বিষমবাহু চতুর্ভুজ। কি বললাম? এরকম বিষমবাহু একটা চতুর্ভুজ আমরা পাবো। ধরো ABCD, এটা একটা বিষমবাহু চতুর্ভুজ। আর একটা চতুর্ভুজ পাবো, দেখো এই টাইপের। ধরো এই দুটো বাহু সমান আর এই বাহু দুটো সমান। তাহলে এই ক্ষেত্র ABCD, এই AB এর সঙ্গে BC সমান আর AD এর সঙ্গে CD সমান। তাহলে এই ক্ষেত্র এটাও চতুর্ভুজ। ওকে, তাহলে দেখো এটা বিষমবাহুর, এখানে কিন্তু নির্দিষ্ট একটা আকার দেওয়া হচ্ছে। এই নির্দিষ্ট আকার দিয়ে আমরা চতুর্ভুজগুলোকে বিভিন্ন নামে আমরা নামকরণ করে দিই। ওকে, আর একটা দেখো, এই চতুর্ভুজটা যদি এরকমই হতো, সাপোজ এই আকৃতিটা, তাহলে এটাও একটা তো চতুর্ভুজ ABCD। এই ক্ষেত্রে AC যোগ করলে এটা কর্ণ আর BD কর্ণ, এর কর্ণদ্বয় ছেদ করে আর ভিতরে থাকে। কিন্তু এর কর্ণ দেখো, AC কর্ণ আর BD কর্ণ, এরা পরস্পরকে ছেদ
করে না, আর একটি কর্ণ কি থাকে, একটি কর্ণ বাইরে থাকে। তাহলে এই ধরনের চতুর্ভুজকে বলা হয় কনভেক্স, কনভেক্স কোয়াড্রিল্যাটারাল বা কুব্জ, কুব্জ চতুর্ভুজ। আর এই ধরনের চতুর্ভুজকে বলা হয় যাদের কর্ণদ্বয় পরস্পরকে ছেদ করবে না আর একটি কর্ণ বাইরের দিকে, সেগুলো বলা হয় কনকেভ, কনকেভ কোয়াড্রিল্যাটারাল বা এটাকে বলা হয় নুব্জ চতুর্ভুজ। এই যে কুব্জ আর নুব্জ, এর আরেকটা বৈশিষ্ট্য আমরা পাবো, প্রত্যেকটা কোণ, প্রতিটি কোণ 180 ডিগ্রি থেকে ছোট থাকে। এর কিন্তু এই যে কোণটা, এটা 180 ডিগ্রি থেকে বড় হয়। তাহলে নুব্জ চতুর্ভুজের একটা বৈশিষ্ট্য পেলাম কি, একটি কোণ 180 ডিগ্রি থেকে বড় আর এর প্রতিটি কোণ 180 ডিগ্রি থেকে ছোট। তাহলে কুব্জ আর নুব্জ চতুর্ভুজ সম্পর্কে আমাদের আইডিয়া এলো। তাই চতুর্ভুজের শ্রেণী বিভাগে আমরা এই দুটো পেলাম। এই যে বিষমবাহু চতুর্ভুজ বলছিলাম কুব্জ, এই কুব্জ থেকে দেখো যদি এটা করা যায়, ধরো এ বি সি ডি, এই চতুর্ভুজটা বিসি সমান্তরাল এডি, তাহলে এইটাকে আমরা কি বলি, ট্রাপিজিয়াম। তাহলে যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে, এক জোড়া মানে এটাই। যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। এর বাহুগুলোর দৈর্ঘ্য কিন্তু আলাদা, তাহলে এটাও বিষম বাহু চতুর্ভুজের মধ্যে পড়বে। তাহলে বিষম বাহুর মধ্যে ট্রাপিজিয়াম একটা পড়ে যাচ্ছে। আবার দেখো এই যে এবি আর সিডি বাহুটা, বাহুকে তির্যক বাহু বা ট্রান্সভার্সাল সাইড বলে, আর এবি আর বিসি প্যারালাল, প্যারালাল সাইড। ক্লিয়ার? তাহলে প্যারালাল সাইড আর ট্রান্সভার্সাল সাইড, এই তির্যক বাহু দুটো যদি এরকম হয়, ধরো এবিসিডি, এই তির্যক বাহু দুটো এবি আর সিডি যদি সমান হয়ে যায়, তখন এইটাকে বলা হয় সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। তাহলে যে ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয় সমান তাকে বলে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। এই সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের কিছু বৈশিষ্ট্য আছে। কি? ধরো এবিসিডি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, তার বৈশিষ্ট্যগুলো দেখো। 1 নম্বর, তির্যক বাহু দুটো সমান, তির্যক বাহুদ্বয় সমান। 2 নম্বর, এর কর্ণদ্বয় সমান হবে, কর্ণদ্বয় সমান হবে। 3 নম্বর, যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন কোণদ্বয় সমান, মানে এবিসি কোণের সঙ্গে বিসিডি কোণ সমান হবে। তার মানে সমান্তরাল বাহু সংলগ্ন দুটি কোণ সমান হবে। সেটা এটা এটা ওটাই, যে কোনো নিচের বাহু আসতে পারে বা উপরের সাপেক্ষে এই কোণটা সমান হতে পারে। বি এ ডি কোণ সমান সিডি এ কোণও হতে পারে। ওকে, তাহলে এই ধর্ম তিনটি মনে রাখবে, সমদ্বিবাহু ট্রাপিজিয়ামে এগুলো হয়। ওকে।
আচ্ছা, এবারে আসি আমরা চতুর্ভুজের ভাগগুলোর মধ্যে। তাহলে কি কি পেলাম বলো তো? 1 নম্বর আমরা ওই বিষমবাহু চতুর্ভুজ পেলাম, বিষমবাহু। 2 নম্বর এই যেটা বললাম, এই এক জোড়া বিপরীত বাহুগুলোর সমান হলে এটাকে কাইট বলে। কি বলা হয়? কাইট। এই ধরনের চতুর্ভুজকে বলা হয় কাইট। 3 নম্বর আমরা কুব্জ পেলাম, সরি এগুলো সব কুব্জ, এটা কুব্জ, এগুলো কাইট ফ্রেন্ড। এটা নব্জ একটা পেলাম, তাই তো? নব্জ চতুর্ভুজ সম্পর্কে আইডিয়া এলো। আর এই দুটো যেগুলো আসবে আর যেগুলো আলোচনা করব ওগুলো সব কুব্জ নিয়ে আলোচনা করছি। ওকে, এবারে দেখো, এটা আমি বললাম ফার্স্টে ট্রাপিজিয়াম। এটা একটা ট্রাপিজিয়াম এবিসিডি, যার বিসি সমান্তরাল এবি। এবার আমি একটা সংজ্ঞা দিচ্ছি, দেখো, সামান্তরিক। ওকে, এই সামান্তরিকের সংজ্ঞা হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে। অনেকে এইখানে সমান ও সমান্তরাল লেখে, এইটা কিন্তু ক্যান্সেল হবে, সমানটা হবে না, মনে রাখবেন। তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে, এটা ডেফিনেশন। এইটা সকলে ফলো করবে। এটা কি? এবারে দেখো, যদি ট্রাপিজিয়াম থেকে সামান্তরিকের সংজ্ঞা দেয়া যায়, ট্রাপিজিয়াম থেকে, তাহলে দেখো এটা তো সমান্তরাল ছিল, এডির সঙ্গে সমান্তরাল বিসিটা আগে থেকে আছে, তাহলে এক জোড়া। আর এখানে বলা আছে বিপরীত বাহুগুলি, তাহলে এটা একটা বিপরীত হচ্ছে, এই দুটো হয়নি তো। তাহলে এই ট্রাপিজিয়াম থেকে যদি সামান্তরিকের সংজ্ঞা দিতে চাও, এভাবে লিখলে হবে যে ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয় সমান্তরাল। কারণ ট্রাপিজিয়াম মানে অলরেডি এটা সমান্তরাল আছে, আর এরপরে যে ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয় সমান্তরাল তাকে সামান্তরিক বলে। ব্যাস, এইটুকু লিখলেই হবে। তাহলে আমরা সামান্তরিকের ডেফিনেশন ট্রাপিজিয়াম থেকেও দিতে পারি, আবার ডাইরেক্ট এটাও বলতে পারি, দুটোই রাইট। ক্লিয়ার? তাহলে সামান্তরিক কাকে বলে জানলাম। আচ্ছা দেখো, আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র কাকে বলে? আয়তক্ষেত্রকে দেখো, এই সামান্তরিক থেকে ডেফিনেশন দেয়া যায়। এটার থেকে কিভাবে? যে সামান্তরিকের একটি কোণ সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে। ওকে, আবার এমনি চতুর্ভুজ থেকেও আপনি সংজ্ঞা দেয়া যায়। চতুর্ভুজ থেকে কিভাবে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং প্রতিটি কোণ
প্রতিটি কোণ সমকোণ তাকে এই আয়তক্ষেত্র বলে, তাকে আয়তক্ষেত্র বলে। তাহলে আমরা আয়তক্ষেত্রের সংজ্ঞা সামান্তরিক থেকে দিতে পারি, ওটাই বেস্ট, ওটাই দেবে। বা এমনি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান আর প্রতিটি কোণ সমকোণ তাকে সামান্তরিক বলে। ক্লিয়ার? তাহলে এইটি গেল। তাহলে ঘুরে ফিরে দেখো ট্রাপিজিয়াম থেকে সামান্তরিকের সংজ্ঞা দেয়া গেল। এই সামান্তরিকের যদি এই বাহু দুটি সমান হয়, এই সন্নিহিত বাহু দুটি, তাহলে এখান থেকে আমরা রম্বসের কনসেপ্ট পাবো, রম্বস। ওকে, তাহলে আমরা বলতে পারি যে সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় সমান তাকে রম্বস বলে, রম্বস বলে। এখানে একটা প্রশ্ন করব আমি, দেখো ট্রাপিজিয়াম থেকে আমরা কিন্তু সামান্তরিক পেয়েছি, কারণ যে ট্রাপিজিয়ামের তির্যক বাহু দুটি সমান্তরাল সেটা কিন্তু সামান্তরিক। তার মানে সামান্তরিককে আমরা ট্রাপিজিয়াম বলতে পারি, কারণ দেখো এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল আছে বলবো। তাহলে প্রশ্ন থাকে সামান্তরিক কি ট্রাপিজিয়াম? তাহলে উত্তর হবে হ্যাঁ। কেন? কারণ বলেছি ট্রাপিজিয়ামের তির্যক বাহু সমান্তরাল হয়ে সামান্তরিক হয়েছে। তাহলে এই দুটো বাহুর সঙ্গে তো ট্রাপিজিয়ামের কোনো সম্পর্ক নেই। এটা তির্যক হোক, সমান্তরাল হোক, সমান হোক, অসমান হোক, যাই হোক, এই দুটো তো সমান্তরাল আছেই, তাই সমস্ত সামান্তরিক ট্রাপিজিয়াম হবে। ক্লিয়ার? আর একটা দেখো, এই সামান্তরিকের সন্নিহিত বাহু সমান হয়ে গেছে এই দুটো দিয়ে, এইটা রম্বস। তাহলে ট্রাপিজিয়াম থেকে সামান্তরিক যদি রম্বস আসে, তাহলে সমস্ত রম্বসকে ট্রাপিজিয়ামও বলা যাবে। ক্লিয়ার? তাহলে রম্বস এক প্রকার ড্যাশ, তাহলে ড্যাশের ট্রাপিজিয়াম লেখা যাবে, মনে থাকবে। কিন্তু ঘুরে যদি বলে সমস্ত ট্রাপিজিয়াম রম্বস, ওইটি হবে না। সমস্ত রম্বস ট্রাপিজিয়াম হবে, সমস্ত ট্রাপিজিয়াম রম্বস বলা যাবে না। মানে এটা একমুখী ধর্মটাকে ফলো করবে, বিপরীত মুখে এসে এটা বলা যাবে, কিন্তু এই দিক থেকে সমস্ত ট্রাপিজিয়াম রম্বস বলা যাবে না। ক্লিয়ার? তাহলে যে সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় সমান তাকে রম্বস বলে। আবার দেখো এই রম্বসের যদি প্রতিটি কোণ 90 ডিগ্রি হয়, তাহলে রম্বসের প্রতিটি বলার দরকার নেই, একটি বললেই হবে। একটি কোণ সমকোণ হলে তাকে বর্গক্ষেত্র বলে, বর্গক্ষেত্র বলে। তাহলে বর্গক্ষেত্র এই ট্রাপিজিয়াম থেকে সামান্তরিক থেকে রম্বস থেকে বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের আকার হবে এরকম। তখন দেখো এটার থেকে চেঞ্জ হয়ে 90 হয়। তাহলে যাই হোক, আমরা বর্গক্ষেত্রটা পেলাম রম্বস থেকে, রম্বসটা সামান্তরিক ট্রাপিজিয়াম। তাহলে সমস্ত বর্গক্ষেত্রকে ট্রাপিজিয়াম বলা যায়, কিন্তু সব ট্রাপিজিয়াম বর্গক্ষেত্র নয়। ক্লিয়ার? আবার সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে তাকে কি বলেছিলাম আমরা? আয়তক্ষেত্র বলেছিলাম। এই আয়তক্ষেত্র সেটাও কি একজোড়া সমান্তরাল, তাহলে আয়তক্ষেত্র এক প্রকার ট্রাপিজিয়ামও বলা যায়। এগুলো ড্যাশ পূরণ থাকতে পারে। ক্লিয়ার? তাহলে এই যেটা বললাম এইগুলো একটু মাথায় রাখবে। আর কুব্জ চতুর্ভুজ বলেছি, নব্জ বলেছি, এগুলো সব কুব্জ। ওকে, এবারে এই যে বহুভুজ এতগুলো আলোচনা করলাম, এই ত্রিভুজটাও এক প্রকার বহুভুজ। ত্রিভুজটা এক প্রকার বহুভুজ। এই বহুভুজের কর্ণ কিন্তু নাই, কর্ণ 0। চতুর্ভুজ এক প্রকার বহুভুজ, এর এসি আর বিডি কর্ণ
দুটি কর্ণ। একইভাবে যদি আমরা ষড়ভুজ নিই, তো একটা, দুটো, তিনটে কর্ণ, এই একটা, চারটি, পাঁচটি, ছটি, সাতটি। আর যদি যায়, আর যাচ্ছে কি দেখো, আর একটা যাচ্ছে মনে হচ্ছে, এটা আটটা কর্ণ হলো। তাহলে এর একটা সূত্র আছে, n × n-3/2। n এর জায়গায় যখন 6 বসাবো, 6 × 6 - 3/2। তাহলে সরি, এখানে তাহলে আমার 9টা হওয়ার কথা। আর একটা কি দেখতে পাচ্ছ, ওই তো। তাহলে এখানে দেখো 6 এটা বিয়োগ করলে হচ্ছে 3/2, 3 মানে কত হলো, 9টি। চতুর্ভুজের ক্ষেত্রে কিন্তু 0 আসবে, আর সরি ত্রিভুজের। আর চতুর্ভুজের কর্ণ দুটো ওই সূত্র লাগাবে, 4 × 4 - 2, এই 3/2 করলে দুটো অ্যান্সার হবে। তাহলে n সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের কর্ণ হচ্ছে n × n-3/2। এটার উৎপত্তি কোথা থেকে? এটার উৎপত্তি হচ্ছে এই যে ষড়ভুজ 1, 2, 3, 4, 5, 6টা বিন্দু, এই 6টা বিন্দুর মধ্যে এইটা যোগ করলে কিন্তু আমার কর্ণ নয়। তাহলে 6টার মধ্যে যে কোনো দুটো করে বিন্দু যোগ করলে একটা সরলরেখা হবে। দেখো 6টার মধ্যে যে কোনো দুটো করে বিন্দু যোগ করলে সরলরেখা। এটাও দুটো বিন্দু, এটাও দুটো, দুটো করে যোগ করছি। দেখো তাহলে দুটো করে বিন্দু যখন আমরা এরকম যোগ করে দেব, তখন মোট রেখা হবে n × n- মানে সরি, এইটাকে ক্যালকুলেশনটা মেন বলেছে আমি, উৎপত্তি nc2। n মানে n সংখ্যক বিন্দু, যে কোনো দুটো বিন্দু যোগ করলে কটা রেখাংশ হবে সেটা বেরোবে। তাহলে nc2 মানে কি, যতগুলো বিন্দু তাদের মধ্যে দুটো করে যোগ করলে রেখাংশ। তো এখানে মোট রেখাংশ পাবে, মোট রেখাংশ nc2 মানে সূত্র হচ্ছে ফ্যাক্টরিয়াল n ফ্যাক্টরিয়াল 2 আর n-2 ফ্যাক্টরিয়াল। এই ফ্যাক্টরিয়াল সম্পর্কে আইডিয়া কিন্তু আমার আগে দেয়া আছে। যেমন দেখো ফ্যাক্টরিয়াল 4 মানে 4 × 3 × 2 × 1 এরকম। তাহলে এটা ওরকমই n × n-1 × n-2 ফ্যাক্টরিয়াল পরপর হবে। আর নিচে 2 ফ্যাক্টরিয়াল মানে 2 × 1 মানে 2, আর এটা n-2 ফ্যাক্টরিয়াল, এইটা কেটে যাবে, গেলে দেখো n × n-1/2। তাহলে এখান থেকে মোট রেখাংশ হলো n × n-1/2। তার মধ্যে দেখো, মনে করি এটা n সংখ্যক ছিল, আর তাহলে এই যে রেখাংশ কত হবে, যদি বিন্দু n যোগ করি তাহলে এই ধারের রেখাংশ n হবে। এইটার থেকে n বিয়োগ করলে বাকিগুলো কর্ণ হবে। ওকে, তাহলে যতগুলো রেখাংশ পেলাম তার থেকে এই সাইডের রেখাংশ তো কর্ণ নয়, তাহলে ওরকম সাইডের রেখাংশগুলো বাদ দেব। সাইডের রেখাংশের সংখ্যা কত হবে, n হবে। তাহলে সেটা বাদ দিলে এটা ক্যালকুলেশন করলে n × n-1 n 2n/2 দে n কমন নিলে n-1 - 2/2 মানে n × n-3/2 এইটাই আসে। তাহলে এর উৎপত্তি হচ্ছে এইটি, মানে n সংখ্যক বিন্দু থেকে দুটো যোগ করে যত রেখাংশ হবে তার থেকে ওই সাইডগুলো বিয়োগ করে দিলে ওইটাই কর্ণ পড়ে থাকবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে একটা কম্বিনেশন সম্পর্কে জানলে, কি জানলে, কম্বিনেশন, এটাকে বাংলায় বলা হয় সমবায়, মানে n সংখ্যক বিন্দু থেকে দুটো নিয়ে সমবায় করা। ক্লিয়ার? তাহলে বহুভুজের কর্ণ সংখ্যা বার করার সূত্র কি, n × n-3/2। তার উৎস কি সেটাও বললাম,
ক্লিয়ার? এরপরে আমরা বহুভুজের টাইপগুলো বললাম, কাইটটা বলেছি। কাইটটা কি বলেছি দেখো, যদি এইটা সন্নিহিত বাহুগুলো সমান হয়, এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান, তাহলে এটাকে বলা যায় কাইট। ক্লিয়ার? এই কাইট থেকে দেখো এটা এটা সমান, এটা এটা সমান বলেছি। এই কাইটের যদি আমরা এইটার সঙ্গে এই দুটো সমান বলে দিই, তাহলে এর থেকে আমরা রম্বসও পেয়ে যাবো, রম্বসও বলতে পারি। তাহলে কাইটের অসমান বাহু দুটো সমান হলে, এর সঙ্গে এর সমান, এর সঙ্গে সমান ছিল, যদি অসমান বাহুদ্বয় সমান হয় তাহলে তাকে আমরা রম্বস বলতে পারি। ওকে, এবার আসি ফার্স্ট আয়তক্ষেত্রে এই কর্ণ যখন আমরা যোগ করে দেব, তখন দেখো এটা তো 90 ডিগ্রি, আর এটা বিডি কর্ণ। এই বিডি কর্ণ দুটো সমান ত্রিভুজে ভাগ করবে, যার এই বিন্দু থেকে এইটার উপর এটা লম্ব হবে। এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে, আর এইটার থেকে এই বাহুটার উপর লম্ব। এটাকে যদি আলাদাভাবে এরকম দেখায়, তাহলে এইটা আমার হয়ে যাবে অতিভুজ, এইটা হবে লম্ব, এইটা হবে ভূমি। ক্লিয়ার? তাহলে আমরা এখানে অতিস্কার, লম্বস্কার, ভূমিস্কার এই সূত্রগুলো জানতাম। তাহলে এই ক্ষেত্রে দেখো এই যে বিডি কর্ণ, আর যদি এইটা একটা দেয়া থাকে, তাহলে আয়তক্ষেত্র আমরা একে নিতে পারবো। আঁকার ব্যাপারটা একটু পরে আসছি, জাস্ট এইটা একটু মনে রাখো। আয়তক্ষেত্রের কর্ণ দুটো সমান ত্রিভুজে ভাগ করে, আবার আরেকটা কর্ণ যোগ করলে তখন 4টে ভাগ সমান হবে। আর এই কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, মানে এও সমান ওসি হবে, বিও সমান ওডি হবে। তাহলে আয়তক্ষেত্রের কর্ণদ্বয়ের মধ্যে বৈশিষ্ট্য কি? কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হবে। তাহলে কর্ণদ্বয়ের বৈশিষ্ট্য 1 নম্বর, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান, আর 2 নম্বর কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে। ক্লিয়ার? তাহলে এই দুটো বৈশিষ্ট্য মনে রাখলে হবে। নেক্সট দেখো, বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের কর্ণদ্বয়, ধরো এবিসিডি বর্গক্ষেত্র, এর কর্ণদ্বয় সমান হবে আর সমদ্বিখণ্ডিত হবে। সমদ্বিখণ্ডিত মানে এও সমান ওসিও হবে আর বিও সমান ওডিও হবে। তবে এখানে একটা বৈশিষ্ট্য, এইটা সমকোণে সমদ্বিখণ্ডিত হবে। কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রে সমকোণে সমদ্বিখণ্ডিত নয়। সামান্তরিক যখন আমরা আঁকবো, তার কর্ণদ্বয় সমান নয়, অসমান। মানে এই কর্ণের দৈর্ঘ্য এই কর্ণের দৈর্ঘ্য অসমান। এটা কার? সামান্তরিকের। তবে এর কর্ণদ্বয় যদি ও বিন্দুতে ছেদ করে, তাহলে এও সমান ওসি হবে আর বিও সমান ওডি হবে। তাহলে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে, কিন্তু কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান নয়। আর আয়তক্ষেত্রের কর্ণদ্বয় দৈর্ঘ্য সমান এবং পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে, আর বর্গক্ষেত্রের কর্ণদ্বয় সমান আর সমকোণে সমদ্বিখণ্ডিত করবে। এই সমকোণে সমদ্বিখণ্ডিত করবে। আর একটা চিত্র হচ্ছে আমার বর্গক্ষেত্র, সমকোণে সমদ্বিখণ্ডিত করবে। আর একটা হচ্ছে রম্বস। ক্লিয়ার? এই রম্বসের কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এও সমান ওসি বিও সমান ওডি হবে,
আর এই কোণগুলো প্রত্যেকটা সমকোণ, তাহলে এটা সমকোণের সমদ্বিখণ্ডিত। আর একটা দেখো কাইট, কাইটের কর্ণ এটা আর এটা টানলাম দেখো, তাহলে এটা যদি এ বি সি ডি ধরি, তাহলে এসি কর্ণের দৈর্ঘ্য আর বিডি কর্ণের দৈর্ঘ্য কিন্তু সমান নয়, কিন্তু এও সমান ওসিটা হবে, কিন্তু ওবি নট ইজ ইকুয়াল টু ওডি হবে। ব্যাস, তার মানে কাইটের যে কোনো একটি কর্ণ অপর কর্ণকে সমদ্বিখণ্ডিত করে, মানে পরস্পরকে করবে না। ক্লিয়ার? একটি কর্ণ অপর কর্ণকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এই গেল আমাদের চতুর্ভুজের শ্রেণীবিভাগ সম্পর্কে। ক্লিয়ার? এবারে আসি 21 নম্বর অধ্যায়ে চতুর্ভুজ অঙ্কন। এই চতুর্ভুজ অঙ্কন করতে গেলে ফার্স্টে আমরা আগে অধ্যায়ে জানি ত্রিভুজ এঁকেছি। ত্রিভুজের কি বাহুগুলো দেয়া থাকলে, যেমন দেখো ত্রিভুজ আঁকার শর্ত কি ছিল, ধরো দুটো বাহু দেয়া আছে, তাদের মাঝের কোণ দেয়া আছে, তাহলে ত্রিভুজটা হয়ে যাবে। আবার ধরো একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ দেয়া আছে আর একটা সূক্ষ্মকোণ দেয়া আছে, তাহলে আমরা সেক্ষেত্রে কি করেছিলাম, একটা ভূমি টেনে সূক্ষ্মকোণটা এঁকে নিয়ে অতিভুজের মাপটা নিয়ে এখান থেকে লম্ব করে এটা এঁকে নিয়েছিলাম। তাহলে অতিভুজ আর সূক্ষ্মকোণ দেওয়া থাকলে সমকোণী ত্রিভুজ আঁকা যায়। আবার একটা ত্রিভুজের দুটি বাহু তার সন্নিহিত কোণ দিলেও ত্রিভুজ আঁকা যায়। আবার ত্রিভুজের একটি বাহু দিল আর ওই বাহু সংলগ্ন যদি দুটো কোণ দেয়া থাকে তাহলে ত্রিভুজ আঁকা যায়। ক্লিয়ার? বা একটি কোণ, একটি বাহু আর এই কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্যটা যদি দেয়া থাকে, এখানে কন্ডিশন হচ্ছে না, মানে সরি তিনটে বাহুর দৈর্ঘ্য দেয়া থাকলে হবে, তিনটে বাহুর দৈর্ঘ্য দেয়া থাকলে। তো এখান থেকে আমি ত্রিভুজ আঁকার শর্ত আগের অধ্যায়ে আলোচনা করেছিলাম। এবার চতুর্ভুজ আসে। এই চতুর্ভুজ আঁকতে গেলে শর্তগুলো জানতে হবে। নাম্বার 1, চারটি বাহু ও একটি কর্ণ প্রদত্ত হতে হবে। চারটি বাহু ও একটি কর্ণ। তবে মনে রাখবে, খুশি মতো কর্ণ আর বাহু নিলে হবে না। এই কন্ডিশনটা মনে রাখতে হবে, দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহুর থেকে বড়, এটা ত্রিভুজের ধর্ম। আর যেহেতু চতুর্ভুজের কোনো কর্ণ যদি আমরা যোগ করে দিই, তাহলে কি হবে, চতুর্ভুজের কোনো কর্ণ যোগ করে দিলে কি আসে, ত্রিভুজ। তো তাহলে ওই জন্য এই ত্রিভুজের প্রপার্টিটা চতুর্ভুজের ক্ষেত্রে লাগবে, তাই ওটা ব্রেনে মানে আলাদাভাবে আভ্যন্তরীণভাবে রাখতে হবে প্রত্যেককে। তাহলে চারটি বাহু একটি কর্ণ প্রদত্ত, যেমন এরকমই ধরো একটা বাহু, দুটো, তিনটি, চারটি বাহু দেওয়া থাকলো আর একটা কর্ণ। তাহলে প্রথমে কর্ণটাকে ডায়াগোনাল ডি ধরলাম, এই বাহুটা এ বি সি ডি ধরলাম। তাহলে প্রথমে তোমরা কর্ণটা এঁকে নেবে। যে এইটা যদি আমি ধরে নিই বিডি কর্ণ, এর বাহুর মাপ নিয়ে এখান থেকে এদিকে কাটলাম, বি বাহুর মাপ নিয়ে এখানে বসে এদিকে, সি বাহুর মাপ নিয়ে এখানে বসে এদিকে, আর ডি বাহুর মাপ নিয়ে এখানে এদিকে। তো যেখানে যেখানে ছেদ করবে যোগ করবে। তাহলে চারটে বাহু আর একটি কর্ণ দেওয়া থাকলে চতুর্ভুজ আঁকা যাবে। এবারে প্রশ্ন দেখো, এখান থেকে এইগুলো এন বি, এগুলো মনে রাখবে যে যদি চারটি বাহু দেওয়া থাকে, অনলি চারটি বাহু, তাহলে কি চতুর্ভুজ আঁকা যাবে? তাহলে মনে করো এই চারটে বাহু, কেউ তাহলে এরকম চারটে বাহু নিজের খুশি মতো এখানে এখানে টানলো, এদিকে এদিকে টেনে দিল। ওই চারটে বাহু দিয়ে আরেকজন এরকম ভাবে করলো, এরকম, আরেকটা এরকম টেনে এরকম, দেখো দুটোর কোণ চেঞ্জ হয়ে গেল। তাহলে
আবার অনেকে ধরো চারটে বাহু এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা টেনে দিল, দিয়ে সীমাবদ্ধ হলো না। তাহলে কারোর ক্ষেত্রে এই কোণগুলো বিভিন্ন হয়ে যাচ্ছে, কারোর ক্ষেত্রে সীমাবদ্ধ হচ্ছে না, এরকম সমস্যা। তাহলে এই চতুর্ভুজগুলো এটা আর এটা কিন্তু একই হলো না, মানে নির্দিষ্ট নয়। তো ওই জন্য অনলি চারটি বাহু থাকলে নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কন করা যাবে না, এটি মাথায় রাখবে। ক্লিয়ার? থেকে আমরা কি জানতে পারলাম? চারটি বাহু দ্বারা নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা যায় না। ক্লিয়ার? তাহলে তার সঙ্গে কি দিতে হবে? একটা কর্ণ। ওকে, এবার দেখো চারটি বাহু আর কর্ণ, চারটি বাহু আর কর্ণ যখন এর সঙ্গে দেব, তবে মনে রাখবে এখানেও কিছু রেস্ট্রিকশন রাখতে হবে। এই রেস্ট্রিকশনটা না থাকলে এক্ষেত্রেও সবসময় চতুর্ভুজ করা যাবে না। একটা এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি। মনে করো এই কর্ণটাকে আমি এত বড় ধরে নিলাম, ওকে, তো বিডি কর্ণ, আর এখান থেকে এর ছোট মাপ, এর মাপ নিয়ে যখন এখানে কাটবো আর বি এখানে কাটবো, সি এর দৈর্ঘ্যটা নিয়ে এদিকে আর এদিকে, তাহলে দেখো এই বাহুগুলো আর কিন্তু যোগ করা যাবে না। তার মানে এমন ভাবে ডায়াগোনালটা হবে এই দুটো বাহুর যোগফল যেন এটার থেকে বড় যায়। ক্লিয়ার? তার মানে এই ডায়াগোনালটা ছোট হলে কোনো অসুবিধা হয় না, ছোট সব ডায়াগোনালটা ধরো ছোট করে নিলাম বিডি, তাহলে সেক্ষেত্রে গেল ওই বাহুগুলো এদিকে এদিকে এরকম আঁকা যাবে, এদিকেও আর এদিকে এরকম ভাবে আঁকা যাবে। কিন্তু ডায়াগোনালটা যদি বড় হয়ে যায় কর্ণটা, তখন কিন্তু চতুর্ভুজ হবে না। শর্তটা রাখতে হবে যে দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহুর থেকে বড় হতে হবে। ক্লিয়ার? এই কন্ডিশনটা মাথায় রেখে বাহু দিতে হবে। তাহলে 1 নম্বর শর্ত ডিসকাস করলাম। 2 নম্বর শর্ত কি? চারটি বাহু একটি কোণ থাকলে হবে। 2 নম্বর শর্ত। তার মানে 1 2 3 চারটে বাহু ABCD নাম, আর একটা কোণ ধরো x ডিগ্রি। ঠিক আছে? তাহলে প্রথমে দেখো বাহুটা টেনে নিয়ে এই কোণের মাপ নিয়ে কেটে নেবে। যে ধরো এ বাহুটা এদিকে কাটলাম, বি বাহুর মাপ নিয়ে এদিকে কাটলাম, সিটা এখান থেকে বসিয়ে কেটে দিলাম, আর ডিটা এখান থেকে কেটে দিলাম। তাহলে এটা চতুর্ভুজ হয়ে যাবে। তার মানে চারটি বাহু আর যে কোনো দুটি বাহুর অন্তর্ভুক্ত কোণটা দেয়া থাকলে চতুর্ভুজ আঁকা যাবে। এক্ষেত্রে মনে রাখবে যে এই যেটা বলা হলো, এই কোণটা খুশি মতো নেওয়া যাবে না, যে নিজের খুশি মতো এত বড় একটা এরকম কোণ নিয়ে নিলাম, ধরো এরকম ভাবে একটা কোণ নিলাম আর এই বাহুগুলো ছোট, তখন দেখো এখানে ধরো এই মাপ নিয়ে কাটলাম, এবার এই মাপটা নিয়ে এখান থেকে কাটবো আর এটা নিয়ে এখানে কাটবো, কাটতে গেলে দেখো এরা দুজন পরস্পরকে যদি ছেদ না করে, তাহলে সেক্ষেত্রে তো আর চতুর্ভুজ হচ্ছে না। তাহলে কোণের ওই রকম ভাবে খুশি মতো থাকবে না, একটা নির্দিষ্ট মাপ দিয়ে দেবে যাতে ওটা হয়। ক্লিয়ার? তাহলে এগুলো মনে রাখবে যে চারটি বাহু আর একটি কোণ থাকলে কি সর্বদা চতুর্ভুজ আঁকা সম্ভব? বলবে না, সম্ভব নয়। ত্রিভুজের শর্তটা লাগতে হবে দুটি বাহুর সমষ্টি তৃতীয় থেকে বড়, এই কন্ডিশনটা মেনে কোণ দিলে হবে। ক্লিয়ার? নেক্সট 3 নম্বর, ধরো তিনটি বাহু ও দুটি সন্নিহিত কোণ মানে পাশাপাশি কোণ। যেমন এরকম একটা দুটো তিনটে বাহু দেওয়া থাকলো আর একটা কোণ x আর একটা y। কিরকম? ধরো এই যে একটা বাহু বা এই বাহুটা এটা নিয়ে নিলাম C বাহু, এটা A এটা B, তো x কোণটা মনে করো এইদিকে আর y কোণটা এটা তাহলে সন্নিহিত পাশাপাশি কোণ। A বাহুটা এখান থেকে কেটে নেবে আর B বাহুটা এখান থেকে কেটে নেবে, দিয়ে এইটা যোগ করে দেবে।
এরও ক্ষেত্রে রেস্ট্রিকশন থাকবে, খুশি মতো কোণ হবে না। চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত? চারটি কোণের সমষ্টি 360। তার মানে এই দুটো কোণ মিলে যদি আমরা 350-এর কাছাকাছি চলে যায়, বেশি, মানে বলতে চাইছি এরকমই, ধরো একটা কোণ এরকম গেল আর আরেকটা এরকমই, যে এই বাহুটা যখন এখান থেকে কাটবো আর এই বাহুটা এখান থেকে কাটবো, এরা পরস্পরকে আর ছেদ করবে না। তাহলে এই কোণগুলো একটা নির্দিষ্ট মাপ দেবে। ওই একই যুক্তি যে যদি এগুলো যোগ করা হয় তাহলে দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহুর থেকে বড়, এই কন্ডিশনটা এখানে লাগতে হবে, তবে সেই অনুযায়ী কোণ দেবে। ক্লিয়ার? তার মানে একটি শর্ত বললাম, তিনটি বাহু ও দুটি সন্নিহিত কোণ। নেক্সট 4 নম্বর, তিনটি কোণ আর এখানে তিনটি বাহু হলো, যদি আমরা তিনটি কোণ আর দুটি বাহু, কি বললাম, তিনটি কোণ আর দুটি বাহু দিই, তাহলে দেখো তিনটি কোণ, ধরো একটা এক্স, একটা ওয়াই, একটা জেড, ওকে, আর দুটো বাহু ধরো একটা এ, একটা বি। তাহলে ফার্স্টে দেখো আমরা এখানে তিনটি বাহু দুটি সন্নিহিত কোণ বলেছি, আর চারটি বাহু একটি কোণ। আর এখানে বলছি তিনটি কোণ আর দুটি বাহু। আচ্ছা ফার্স্ট আমি একটু এঁকে নিই, ধরো একটা বাহু নিলাম, দিয়ে এখানে কোণটা করে নিলাম, ওকে, ধরো এক্স, তো এই বাহুটা মনে করো এ, এটা বি নিলাম, তো এইখানে ওয়াই কোণটা, এইটার মাপ নিয়ে কাটলাম, আর এখান থেকে মাপ নিয়ে এটা ওয়াই গেল, আর এইদিকে জেডটা এরকম কেটে নিয়ে এটা যোগ করে দিলে হ্যাঁ হয়ে যাবে। কারণ দেখো দুটো বাহু, তারা একটার মধ্যে একটা কোণ আর এই দুটো কোণ, তার মানে দুটো বাহু আর তিনটে কোণ দেওয়া থাকলেও চতুর্ভুজ আঁকা যাবে। তবে মনে রাখবে সর্বক্ষেত্রে কোণের একটা নির্দিষ্ট রেস্ট্রিকশন থাকবে, খুশি মতো কোণ দেবে না, ওটাই মনে রাখবে। তাহলে 4 নম্বর শর্ত হলো। পঞ্চম শর্ততে আমরা কি বলতে পারি, বিশেষ বিশেষ চতুর্ভুজগুলো, চতুর্ভুজ থাকলে, এই বিশেষ চতুর্ভুজ বলতে দেখো তার মধ্যে আমার আয়তক্ষেত্র পড়তে পারে, বর্গক্ষেত্র পড়তে পারে, রম্বস পড়তে পারে, ট্রাপিজিয়াম হতে পারে, সামান্তরিক হতে পারে, কাইট হতে পারে। তাহলে এইগুলো আঁকার জন্য আবার কিন্তু এরকম এত এত শর্ত দেওয়ার দরকার নেই। যদি আয়তক্ষেত্র আঁকতে বলে, আয়তক্ষেত্র আঁকতে বললে আমার দুটো সন্নিহিত বাহু দিলেই হবে, শুধু দুটি বাহু। তাহলে আয়তক্ষেত্রের জন্য দুটো সন্নিহিত বাহু, ধরো একটা এ একটা বি যদি দেয়, তাহলে আমরা আয়তক্ষেত্র জানি তো, বিপরীত বাহু সমান্তরাল হবে আর একটি কোণ সমকোণ। তাহলে ওই কনসেপ্ট থেকে আমাকে করে নিতে হবে। কিরকম, প্রথমে একটা রেখা টেনে নেবে, রেখাংশ দিয়ে এখানে 90 ডিগ্রি ফার্স্টে করে নিলে, দিয়ে বড় বাহুটা এদিকে কাটলে, ছোটটা বিটা কাটলাম, আবার ছোটটা এখান থেকে কাটলাম, বড়র মাপটা এখানে বসিয়ে আবার এদিকে এটা যোগ করলে আয়তক্ষেত্র। ক্লিয়ার? বা প্রশ্ন করে দিল সন্নিহিত বাহু না দিয়ে, মানে আয়তক্ষেত্র আঁকতে গেলে তাহলে কি বলে দিল, সন্নিহিত বাহুদ্বয় দেয়া, বাহুদ্বয় প্রদত্ত হলে আঁকা গেল। যদি বলতো একটি কর্ণ আর বাহু প্রদত্ত, তাহলে কর্ণ আর বাহু প্রদত্ত হলে দেখো, মনে করো কর্ণটা ডি আর একটা বাহু এ,
তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণ যোগ করলে একটা কি হয়, সমকোণী ত্রিভুজ হয়। তাহলে সেই ক্ষেত্রে দেখো, ধরো এটা রেখাংশ টেনে নিলাম, দিয়ে এইখান থেকে আমরা এই যে কর্ণটা একটা যে কোনো অ্যাঙ্গেলে টেনে কর্ণটা টেনে নিলাম, ব্যাস। ওকে, এখানে একটু আমার ডাউট হচ্ছে, একটি বাহু যেটা দেব সেইটা আমার সূক্ষ্মকোণ দিলে ভালো হতো। সরি, একটু ভুল বললাম, কর্ণ আর একটি সূক্ষ্মকোণ, মানে ওই কর্ণ সাপেক্ষে, ধরো এটা x। তাহলে প্রথমে রেখাংশটা টেনে নেবে, টেনে নেওয়ার পরে এখানে ওই সূক্ষ্মকোণটা করে নেবে, কর্ণর মাপটা টানবে d, তো এখান থেকে এর উপরে লম্ব টানবে, টেনে ত্রিভুজটা কমপ্লিট করে নেবে। আর ত্রিভুজটা কমপ্লিট হয়ে গেলে এই বাহুটার মাপ নিয়ে এখান থেকে এদিকে কাটবে, আর এই বাহুটার মাপ নিয়ে এখানে বসে এদিকে দিয়ে এটাকে যোগ করে দেবে। তাহলে কর্ণ আর একটি কোণ এরকম ভাবে দেয়া থাকলে সন্নিহিত বাহুর সঙ্গে, কর্ণ আর বাহুর সন্নিহিত কোণ থাকলে তাহলে আমরা আয়তক্ষেত্র আঁকতে পারব। তবে এই ক্ষেত্রে কর্ণ আর একটি বাহু থাকলে একটু ভেবে চিন্তে করতে হবে কিরকম, কারণ আমার ওই কন্ডিশনটা মাথায় আসবে কোনটা, যে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ আর একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ওই শর্তটা লাগিয়ে এটা করা যায় কিভাবে। ধরো প্রথমে রেখাংশ নিয়ে আমরা এটাতে সমকোণটা করে নেব। ওকে, এই যে এ বাহুটা এখান থেকে কেটে নেব, দিয়ে তারপরে কর্ণ ডিটা এখানে বসিয়ে এদিকে কেটে নেব, ব্যাস ডিটা। তাহলে ডিটা হয়ে গেল, তাহলে এটা আমার ত্রিভুজ কমপ্লিট হলো। এরপরে এই বাহুটার মাপ নিয়ে এখানে কাটবে, আর এই বাহুটার মাপ নিয়ে এখানে এটা যোগ করে দেবে, তাহলে এটা তো আমার আয়তক্ষেত্র। তাহলে কর্ণ আর একটি বাহু থাকলে এভাবে আয়তক্ষেত্র আঁকা যায়। তাহলে আয়তক্ষেত্রে কিভাবে আঁকা গেল, দুটো সন্নিহিত বাহু থাকলে আঁকা যাবে, একটা কর্ণ আর বাহুর সন্নিহিত কোণ আর কর্ণ থাকলে আঁকা যাবে, একটি কর্ণ একটি বাহু দেওয়া থাকলেও আঁকা যাবে। তাহলে এইভাবে আমরা এঁকে নিতে পারবো। ক্লিয়ার? নেক্সট 3 নম্বর, এটা 3 নয়, 3 নম্বরটা বললাম। 4 নম্বরে যদি কর্ণদ্বয় থাকে আর তাদের অন্তর্ভুক্ত কোণ থাকে, অন্তর্ভুক্ত কোণ, তাহলে আয়তক্ষেত্রের কর্ণদ্বয় বলতে একটি কর্ণ থাকবে, ধরো কর্ণটা ডি। তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণদ্বয় কি, সমান্ত, আর অন্তর্ভুক্ত কোণটা দেয়া থাকবে x, মনে করো এই কোণটা x। তাহলে প্রথমে একটা সরলরেখা টেনে নেবে, তাকে সমদ্বিখণ্ডন করবে, করার পর এই x কোণটা এখানে কেটে নেবে, ব্যাস এরকম কেটে নেওয়ার পরে এই যে মাপটা, মনে করো এটা AOC, ওসি মাপ নিয়ে এখানে বসিয়ে এদিকে কাটবে এদিকে কাটবে, দিয়ে এটা ডি করবে এটা বি করবে, দিয়ে এরকম ভাবে যোগ করে দেবে, দিয়ে তাহলে এরকম আয়তক্ষেত্র হয়ে যাবে। প্রথমে সমদ্বিখণ্ডন করব যাতে মধ্যবিন্দুটা পেয়ে যায়, আর মধ্যবিন্দুতে এই কোণটা করে নেবে, নেয়ার পরে এই বাহু থেকে ওই আয়তক্ষেত্রের এই কর্ণের অর্ধেকটা কেটে নেবে এদিকে, দিয়ে এগুলো যোগ করে দিলে আমার ABCD আয়তক্ষেত্র। তাহলে বিশেষ চতুর্ভুজ আয়তক্ষেত্রের এই কন্ডিশনগুলো দেয়া থাকলে আমরা আয়তক্ষেত্র অঙ্কন করতে পারবো। ক্লিয়ার? নেক্সট আর একটা বিশেষ চতুর্ভুজ আয়তক্ষেত্র ছাড়া যদি বর্গক্ষেত্র হয়, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে দেখো একটি সাইড দিলেই যথেষ্ট, একটি বাহু এ দিয়ে বর্গক্ষেত্র আঁকো, মানে একটি বাহু প্রদত্ত। তাহলে কি হবে, প্রথমে সমকোণ নেবে, একটা 90 ডিগ্রি করে নেবে, দিয়ে এর মাপ নিয়ে এদিকে এদিকে এখান থেকে এদিকে এরকম কেটে যোগ করলে হবে। ক্লিয়ার? তাহলে একটি বাহু দিলে বর্গক্ষেত্র হবে, বা একটি কর্ণ দিলে হবে, একটি কর্ণ মনে করো এটা ডি, কারণ আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণদ্বয়
পরস্পর সমান আর সমকোণে সমদ্বিখণ্ডিত হয়, তাহলে একটি কর্ণ ডি, তো ওই ডি এর মাপটা নিয়ে কেটে নেবে ডি। ধরো এটা এসি, এটাকে সমদ্বিখণ্ডন করে দেবে। সমদ্বিখণ্ডন করার পরে এই যে ও বিন্দু মধ্যবিন্দু, এ ওর মাপ নিয়ে এখানে বসে এদিকে কাটবে আর এদিকে কেটে নেবে। এইটা ধরো বি দেবে, এটা ডি, দিয়ে এই বিন্দুগুলো সব যোগ করতে দিলে এটা একটা বর্গক্ষেত্র হয়ে যাবে, যার এটা 90 ডিগ্রি। ওকে, কারণ কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান আর সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে বর্গক্ষেত্রের একটি বাহু থাকলে আঁকা যাবে, আবার একটি কর্ণ থাকলে আঁকা যাবে। ব্যাস, তাহলে এভাবে আমরা বর্গক্ষেত্র আঁকতে পারবো। নেক্সট, বিশেষ চতুর্ভুজ রম্বস। রম্বসের ক্ষেত্রে দেখো, রম্বসের ক্ষেত্রে দুটি কর্ণ থাকলে আঁকা যাবে। দুটি কর্ণ মানে একটা এ আর একটা মনে করো বি, দুটি কর্ণ দেওয়া আছে, রম্বস আঁকতে হবে। তাহলে প্রথমে একটা বাহু এ আঁকবে, একে তাকে সমদ্বিখণ্ডন করে নেবে। ঠিক মধ্যবিন্দুটা বের করে নিলাম এইটা, আর একটা বাহু এটা বিটা আঁকবে, এরও সমদ্বিখণ্ডন করবে। করার পরে দেখো এর যে অর্ধেকটা ভাগ ছিল সেই ভাগটা এখান থেকে এদিকে কাটবে আর এখান থেকে এদিকে কাটবে, দিয়ে এই বাহুটার দৈর্ঘ্য দুটো মিলে, ধরো এটা ডি, এটা সি করলাম, এটা এ, এটা বি করলাম, দিয়ে এটা যোগ করতে হবে। ফার্স্ট আরেকবার বলি, একটি কর্ণকে সমদ্বিখণ্ডন করে নেবে আর একটা কর্ণ আলাদা সমদ্বিখণ্ডন করবে, দিয়ে এই কর্ণটার যেটা সমদ্বিখণ্ডক রেখা সেখান থেকে এর অর্ধেকটা উপরে কাটবে আবার নিচে কাটবে, যে দুটো বিন্দু আসবে এগুলো যোগ করতে হবে, তাহলে এটা রম্বস হবে। তাহলে দেখো এই কর্ণটার টোটালটা এইটা হয়ে যাবে, আর এই কর্ণটা এখান থেকে এতটা ছিল, আর এইটা তো লম্বভাবে সমদ্বিখণ্ডন, তাহলে ওটা 90। তাহলে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করলো, সেই কন্ডিশনটাতে আমরা এটা করে নেব। ওকে, তারপরে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম থাকলে এই ট্রাপিজিয়াম আঁকতে গেলে আমার সমদ্বিবাহু বিশেষ থাকে আর কি, সমদ্বিবাহু। তাহলে সমান্তরাল বাহু একটা এ একটা যদি বি থাকে, আর সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের যদি একটা কোণ 60 ডিগ্রি দেওয়া থাকে, তাহলে প্রথমে একটা বাহু বি নেবে, দিয়ে যেহেতু বলেছিলাম সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন কোণ দুটি সমান হয়, তাহলে এইখান থেকে এইটা 60 ডিগ্রি করে বাড়িয়ে দেবে, আর এখান থেকে এটা 60 ডিগ্রি করে বাড়িয়ে দেবে। দেওয়ার পর দেখো এর তির্যক বাহুটা তো সমান হয়, ধরো একটা সি দিল, সি এর মাপটা নিয়ে কেটে নেবে, এদিকে কেটে নেবে, এটা সরি এটা আমি ভুল বললাম, এটা তির্যক বাহু আর এটা একটা সমান্তরাল বাহু আর একটা কোণ, তাহলে সিসি কেটে এটা যোগ করে দেবে। তাহলে এইভাবে কন্ডিশন দেয়া থাকবে। ক্লিয়ার? মানে একটি সমান্তরাল বাহু, তার সংলগ্ন একটি কোণ আর একটি তির্যক বাহু দৈর্ঘ্য দেয়া থাকবে, দিয়ে বললো সমদ্বিবাহু ট্রাপিজিয়াম অঙ্কন করো। তাহলে এইভাবে আঁকতে হবে, প্রথমে সমান্তরাল বাহুর এটা নেবে আর দুই ধারে 60 ডিগ্রি করবে, আর তির্যক বাহুর দৈর্ঘ্যটা নিয়ে এখানে কাটবে এখানে কাটবে, যোগ করে দেবে। তাহলে এই ধরনের ট্রাপিজিয়াম তোমাদের বইয়ে থাকবে। ক্লিয়ার? নেক্সট আমরা কাইট। কাইটের ক্ষেত্রে ধরো দুটো কর্ণ দেওয়া থাকলো, ধরো একটা কর্ণ 5 আর আরেকটা কর্ণ ধরো 8 সেমি, আর তাদের একটি ওই সন্নিহিত বাহুগুলোর মধ্যে কোনো একটা দেয়া থাকলো, ওই যে সন্নিহিত বাহু সমান কোনো একটা দেয়া থাকলো, ধরো কিছু একটা দেয়া থাকলো 6। দেখো তাহলে প্রথমে আমরা আচ্ছা এখানে আমরা নিয়ম হচ্ছে এটাকে সমদ্বিখণ্ডন করা। এখানে একটু মিস্টেক আছে, দেখো আগে ছবিটা একে বলি। ধরো এবিসিডি ট্রাপিজিয়াম, এটা বিডি কর্ণ,
তাহলে একটি কর্ণ থাকবে, একটা কর্ণ দেয়া থাকবে, আর এই যে সন্নিহিত বাহু এটা সমান, এটা সমান, তো ওই বাহুদ্বয় প্রদত্ত হবে। তার মানে একটা কর্ণ এ, একটা বি আর একটা সি। তাহলে প্রথমে এ কর্ণটা নেবে, যে বির মাপটা নিয়ে এখান থেকে এদিকে এদিকে কেটে নেবে, আর সির মাপটা নিয়ে এখানে বসিয়ে এদিকে, এখানে বসিয়ে এদিকে, এটা যোগ করে দেবে, ব্যাস। এভাবে আমার কাইট হয়ে যাবে। আর অনেক সময় এই কর্ণটা যদি দেয়াই থাকে, তবে তার জন্য এই কোন কন্ডিশন দেয়া থাকে। ক্লিয়ার? তাহলে এই যতগুলো বললাম, এই বিশেষ ধরনের চতুর্ভুজ কিভাবে আঁকতে হবে, কর্ণ দেয়া থাকলে কিভাবে, বা এই চারটি শর্ত দিয়ে থাকলে আর বিশেষ থাকলে তা কিভাবে চতুর্ভুজ আঁকতে হয়, তার প্রসেস আমি ডিসকাস করলাম। এরপরে তোমরা এক্সাম্পল দেখবে, যে এক্সারসাইজ থেকে কাজ দেব। ওকে, তাহলে 20 নম্বর আর 21 নম্বর অধ্যায়টা প্রত্যেকেই প্র্যাকটিস করবে। এতটাই থাক।